প্রিয় এসএসসি পরীক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে খুবই গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্নের জন্য তোমরা কি প্র্যাকটিস করবে, কোন অংশ থেকে প্র্যাকটিস করবে সেটার জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি। একটা আছে সেট 1 আর একটা আছে সেট 2। এই দুই টাইপের কোশ্চেন, সেট 1 থেকে একটি প্রশ্ন হবে, সেট 2 থেকে অর্থাৎ একটা যদি প্রশ্ন হয় এই টপিকসগুলো মিলে একটি প্রশ্ন হবে, অথবা এই টপিকসগুলো মিলে আরেকটা সেট হবে। এখন বিষয়টা হচ্ছে একটু মাথায় রাখবে যে এই প্রশ্নগুলো আমি কি ভাবে করব। অ্যাকচুয়ালি লিখিতের জন্য এটা হচ্ছে সিকিউ এর জন্য এটা প্র্যাকটিস। এটা হচ্ছে গ নং প্রশ্ন এবং ঘ নং প্রশ্নের জন্য। অলরেডি কিন্তু আমি এই অধ্যায়ে ক এবং খ এই দুটো খুব ভালো মতো আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই ক এবং খ এর জন্য দেখবে, প্লে লিস্টে দেয়া আছে। রিভিশন ব্যাচ, এসএসসি এক্সাম রিভিশন ব্যাচ, এখানে যাবে, দেখবে ভেক্টরের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা পার্টে আমরা আলোচনা করছি। ক নম্বর প্রশ্ন কিভাবে লিখবে, প্রশ্নগুলো কি আসতে পারে সবগুলো সলিউশন, এবং খ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলেছি। এই খ নম্বর প্রশ্ন কি পড়বে এবং তাদের সলিউশনগুলো কিভাবে দেবে, এক কথায় প্রশ্ন এবং উত্তর সহ খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এখন লিখিতর জন্য তোমরা যে কাজটা করবে, দেখো এই ভেক্টর চ্যাপ্টার থেকে দুইটা জায়গায় খুব ভালো মতো হানা দিতে হবে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে একটি সৃজনশীল কোশ্চেন খুব সুন্দরভাবে লিখতে পারবে। প্রথম একটি হচ্ছে সামুদ্রিকের সূত্র অ্যাপ্লিকেশন। এই সামুদ্রিকের সূত্রটা আবার দুই ভাবে অ্যাপ্লিকেট করা যায়। একটি হচ্ছে নদী পারাপারের ক্ষেত্রে আর একটা হচ্ছে আপেক্ষিক বেগের ক্ষেত্রে। তাহলে নদী পারাপারের ক্ষেত্রে কি করবে, নদী পারাপারের ক্ষেত্রে কেস দুইটা আছে, দুইটা কেসে করতে হবে। এটি হচ্ছে কেস 1। কেস 1 এ করবে সোজাসুজি আড়াআড়ি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে। আবার কেস 2 তে এসে যেটা করবে সর্বনিম্ন সময়ে নদী পারের ক্ষেত্রে। এই দুইটা কেস খুব ভালো মতো জানতে হবে, টেনশনের কিছু নেই, আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এই দুইটা কেস আমি শিখিয়ে দেব। এবং আপেক্ষিক বেগের ক্ষেত্রে যেটা করবে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটার মধ্যে আবার কেস দুইটা ভালো মতো প্র্যাকটিস করবে। একটি হচ্ছে কেস 1 আর একটি হচ্ছে কেস 2। কেস 1 কি, রাস্তাটা থাকবে আনুভূমিক বরাবর আর বৃষ্টি পড়বে একদম উল্লম্ব বরাবর, ওকে। আর কেস 2 তে এটা করতে হবে একটি থিটা কোণে আনত রাস্তা, এটি হচ্ছে রাস্তা, ওকে। আর বৃষ্টি পড়বে এইদিকে, এইদিকে ধরো ভি রেইন পড়বে, আর এইদিকে ধরো হচ্ছে ভিবি গাড়ি যাবে বা মানুষ যাবে। আর এটার ক্ষেত্রে এইদিকে ভি ম্যান মানুষ যাবে এইদিকে, আর রেইন পড়বে এইদিকে, অর্থাৎ ভি রেইন পড়বে একদম খাড়া নিচের দিকে। এই দুইটা কেস খুব ভালো মতো পড়বে। কিভাবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হয় সেই প্রসিডিউরটা জানবে, এবং উলম্বের সাথে ছাতা ধরতে গেলে কি ব্যবস্থা নিতে হবে, এবং ভূমির সাথে ছাতা ধরতে গেলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ভালো মতো ক্যালকুলেশন করা শিখবে। তাহলে এই হলো আমাদের সামুদ্রিক সূত্র অ্যাপ্লিকেশনে দুইটা জায়গা। এই জায়গাটা থেকে একটা সেট হইতে পারে, অথবা এটা থেকে একটা কোশ্চেন হইতে পারে, ঠিক আছে। আবার 2 নম্বর সেটে এসে আমরা যেটা দেখলাম, আরেকটা অংশ আছে ভেক্টরের, খুবই গুরুত্বপূর্ণ হার্ড পার্ট বলা চলে এই ভেক্টরের। এটা একটি হচ্ছে স্কেলার গুণন আর একটি হচ্ছে ভেক্টর গুণন। দেখো স্কেলার গুণন থেকে কি পড়বে, মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখতে হবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখতে হবে এবং লম্ব অভিক্ষেপ বের করা শিখতে হবে। আরেকটা 3 নম্বর হচ্ছে দিক কোসাইন নির্ণয় করা শিখতে হবে। দিক কোসাইন নির্ণয়, এটা অবশ্য মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রসিডিউরে শিখে যাবে, আমি দেখিয়ে দেব স্কেলার গুণনে এগুলো। আবার ভেক্টর গুণন থেকে কি করবে, ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল নির্ণয় করা শিখতে হবে। কার ক্ষেত্রফল, ধরো ত্রিভুজের ক্ষেত্রফল বা সামুদ্রিকের ক্ষেত্রফল। এখানে আবার কেস হচ্ছে দুইটা, যদি বাহু বরাবর সামুদ্রিক আয়তক্ষেত্র বা ইত্যাদি ইত্যাদি যদি বাহু বরাবর ভেক্টর রাশিগুলো নির্দেশিত হয়, তখন তাদের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে, এবং যদি কর্ণ বরাবর নির্দেশিত হয় তখন তাদের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে। এই দুইটা কেস খুব ভালো মতো পড়বে। এবং একক ভেক্টর বলতে কি রকম, অর্থাৎ দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর কিভাবে নেয়, এটা হচ্ছে ভেক্টর গুণনের একটা স্পেশাল কেস। আবার ভেক্টর বিভাজনটু একটু পড়তে হবে, অর্থাৎ একটা ভেক্টরকে দুটি লম্ব উপাংশে বিভাজিত করে দেওয়া যায় এই ঘটনা, অথবা একাধিক ভেক্টর লব্ধি কিভাবে নির্ণয় করা হয় লম্বাংশের সূত্রের সাহায্যে সেটি পড়তে হবে। মোটামুটি এই জায়গাটুকু যদি আমরা খুব ভালো মতো পড়ি তাহলে আমরা সেভে থাকবো। একটা সৃজনশীল কোশ্চেন যেভাবে আসুক না কেন তোমরা আনসার করতে পারবে খুব সুন্দরভাবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে আজকে এই যে নদী পারাপারের ক্ষেত্রে ভেক্টর অর্থাৎ সামুদ্রিকের সূত্রে অ্যাপ্লাই করব কিভাবে, সোজাসুজি আড়াআড়ি সর্বনিম্ন দূরত্বে নদী পারের ক্ষেত্রে বা সর্বনিম্ন সময়ে নদী পারের ক্ষেত্রে,
এই দুইটা থেকে কিভাবে প্রশ্ন হবে আমি এইটা আজকে দেখাবো। নেক্সট ক্লাসে বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব। তোমরা মোটামুটি পার্ট বাই পার্ট আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো দেখবে, তাহলে মোটামুটি তোমরা খুব সুন্দর করতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে 1 নম্বর কেস নদী পারাপারের ক্ষেত্রে। নদী পারাপারের ক্ষেত্রে, নদী পারাপারের ক্ষেত্রে প্রশ্নগুলো কিভাবে আসবে এবং কোন জিনিসটা মাথায় রাখলে তুমি আলোচনা করতে পারবে খুব সুন্দরভাবে। দেখো, এটি হচ্ছে একটি নদী, এটি হচ্ছে এই একই নদী, দুইটা কেস দেখাবো। ধরো প্রথম কেসটা আছে, এই কেস যেটা আলোচনা করব সেটা হচ্ছে নদী পারাপারের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা কাজ করি। ধরো নদী পারাপারের ক্ষেত্রে, হ্যাঁ, টাইটেলটা আছে নদী পারাপারের ক্ষেত্রে। ক্ষেত্রে দুইটা, এটা হচ্ছে সোজাসুজি, সোজাসুজি, এই দুটো মনে রাখবা, সোজাসুজি বা আড়াআড়ি, সোজাসুজি বা আড়াআড়ি, ওকে। আর এটা আছে 2 নম্বর আছে কি সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়। কোন জিনিসটা মাথায় রেখে তোমরা পরীক্ষায় ফাইনাল পরীক্ষা আনসার করবে সেটা আমি দেখে দিচ্ছি। ধরো এটি হচ্ছে নদীটার প্রস্থ ডি, ডি ইকুয়াল টু ধরলাম আমরা 100 মিটার, ধরলাম নদীর প্রস্থ হচ্ছে ডি ইকুয়াল টু 100 মিটার। এই নদীটার প্রস্থ হচ্ছে ডি ইকুয়াল টু ওই 100 মিটার, প্রস্থ 100 মিটার থাকলো, ধরো 100 মিটার বা 100 কিলোমিটার, তোমরা যেটাই দাও সমস্যা নেই। এখন মনে করো একজন ব্যক্তি যদি সোজাসুজি নদী পার হইতে চায়, এই পয়েন্ট থেকে ধরো যাত্রা শুরু করে ডিরেক্ট তাকে ওই পয়েন্টে গিয়ে পৌঁছে যেতে হবে, অর্থাৎ এটি হচ্ছে তাদের সোজাসুজি নদী পার করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ব্যক্তিকে অবশ্যই এই দিকে যাত্রা শুরু করতে হবে। কেন এইদিকে যাত্রা শুরু করতে হবে? কারণ এই দিকে আছে আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ আছে ভি, ভি মানে হচ্ছে স্রোত, স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে ভি। তাহলে ভি আমরা স্রোতের বেগ ধরলাম হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। আর এইদিকে আছে নৌকা, ইউ মানে হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ একটু মনে রাখো। ধরো এটি 20 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালানো হচ্ছে। তাহলে যদি সোজাসুজি কেউ যেতে চায়, তাহলে এই দুটো বেগের মিলিত প্রভাবে যে লব্ধি সৃষ্টি হবে, সেই লব্ধি বেগে ওই ব্যক্তি কিন্তু ওই পারে গিয়ে পড়বে, ওই পারে গিয়ে পৌঁছবে। সেক্ষেত্রে তোমরা এই কেসটা আলোচনা করবে এইভাবে, অর্থাৎ সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে এই ঘটনাটা হবে, তোমরা এ থেকে বি তে সোজাসুজি যাবে, এটা লব্ধি দেবে, দেওয়ার পর অবশ্যই এইভাবে সামান্তরিকটা তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। ধরো এটি হচ্ছে আমাদের সেই সামান্তরিক, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সামান্তরিক হলো। এখন হচ্ছে বিভিন্ন রকম প্রশ্নগুলো দিতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলতে হবে। আজকে আমরা একদম সিম্পল জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর আরেকটা কথা, যদি সর্বনিম্ন সময়ের কথা বলে মনে রাখতে হবে, এই পয়েন্ট থেকে যাত্রা এদিকে হচ্ছে স্রোতের বেগ, একদম ডাইরেক্ট সোজাসুজি যাত্রা শুরু করতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যদি সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে বলে, তাহলে একদম সোজাসুজি প্রস্থ বরাবর তাকে যাত্রা শুরু করতে হবে, ওকে। স্রোতের সাথে লম্বভাবে যাত্রা শুরু করতে হবে। আর সোজাসুজি বা আড়াআড়ি নদী পারার ক্ষেত্রে এই দিক বরাবর যাত্রা শুরু করতে হবে, আর লব্ধি বেগটা এইদিকে সৃষ্টি হবে। আর এটার ক্ষেত্রে লব্ধি বেগটা সৃষ্টি হবে এইদিকে, কিন্তু হ্যাঁ, মাথায় রাখবে। এখন দেখো এটার ক্ষেত্রে কি বের করতে পারে, যে এদের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা 1 নম্বর। অথবা 2 নম্বর আছে কত বেগে গিয়ে পৌঁছবে, আর লব্ধি বেগ কত সেটা বের করতে বলবে, ওকে। আর মানে কত, লব্ধি বেগ কত সেটা। অথবা এই কেজে নদী পার হইতে সময় কত লাগবে এটা, অর্থাৎ এই তিনটা জিনিস বের করা শিখতে হবে, তিনটা জিনিস বের করা শিখতে হবে। আর এটার ক্ষেত্রেও সেম একই ভাবে টাইম কত হবে, এটার ক্ষেত্রে হচ্ছে আর কত, আর কত, কোন 90 ডিগ্রি কোন বের করতে বলবে না। আর সময় লাগবে কত, t হোয়াট, এই দুইটা জিনিস বের করতে বলবে। দেখো আজকে আমরা খুবই সিম্পল একটা জিনিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এটা কিভাবে সলভ করতে হয় সেই প্রসিডিউরটা দেখাবো। নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, একদম বেসিক থিওরি একটা ক্লাস দেব। জাস্ট আজকে যেহেতু সাজেশনমূলক ক্লাস, অর্থাৎ জাস্ট নদী পারার ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রেখে অঙ্ক করতে হবে সেটা দেখাচ্ছি। এবং নেক্সট ভিডিওতে একদম নদী পারাপারের যে মূল বেসিক যে ভিডিও যেটা, সেটি আমি আলোচনা করব খুব সুন্দরভাবে, ওকে। আর যদি তোমরা যদি মোটামুটি এই রিভিশন না থেকে যদি ডাইরেক্ট প্লে লিস্টে যাও, আমার যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে ভেক্টর অধ্যায়ে, ওখানে দেখবে নদী পারাপারের একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা তোমরা খুব ভালো মতো দেখে যদি আসতে পারো, থিওরি ক্লাসটা দেখে আসবে,
তাহলে আরো সুবিধা হবে, থিওরি ক্লাসটা দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে হবে, যখন কোণ বের করতে হবে, দেখো আমরা এই তিনটা জিনিস বের করি কিভাবে। ধরো কোণ নির্ণয়, কোণ নির্ণয়, কোণ নির্ণয়টা করবে কিভাবে, ডাইরেক্ট লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করবে। দেখো এই দিক বরাবর হচ্ছে আমাদের ভি আছে, আর এটা হচ্ছে লব্ধি হচ্ছে আর। আমরা জানি লব্ধির আনুভূমিক উপাংশ হচ্ছে, লব্ধি কিন্তু আমাদের কি হয়েছে, লব্ধি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করবে। যেহেতু লিখিত প্রশ্নটা, এই জন্য খুব সুন্দরভাবে লম্বাংশের সূত্রটা ইউজ করা শিখতে হবে, যেন তাড়াতাড়ি অঙ্কটা করে দিতে পারো। তার লব্ধি আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করলো? আর cos 90, অর্থাৎ একটা ভেক্টরকে দুটো উপাংশে বিভাজিত করে দাও, তোমরা জানো। এবার ভি নেবে, ভি এই স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করছে? 0 প্লাস, তারপর নেবে কি ইউ, ইউ cos এই আলফাটা নেবে, আলফা লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করলাম এই x অক্ষ বরাবর, এটাকে x চিন্তা করবে। তাহলে তোমরা নেবে, লিখবে এখানে শুধু একটু লিখবে যে স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই, স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই, এই কথাটা লিখবে, স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই। দেখো আর cos 90 মানে এটা 0 হয়ে গেল, এটা মানে v থাকলো, আর এটা মানে হচ্ছে কত? u cos আলফা। তার মানে এখান থেকে তোমরা চাইলে এই u cos আলফা কত সেটা বের করতে পারো। এই যে দেখো cos আলফা minus v ডিভাইডেড বাই u, সুতরাং এখান থেকে আলফা cos ইনভার্স মাইনাস v ডিভাইডেড বাই u, এই সূত্রের মাধ্যমে বের করবে। লিখিততে যদি আসে, এটি হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে। আরেকটা ওয়ে আছে, ওই ওয়েটা হচ্ছে এখানে হচ্ছে tan থিটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা এই ওয়েটা আমি তোমাকে শিখিয়ে দিলাম, তুমি এটি বারবার প্র্যাকটিস করবে, লিখিততে এইভাবে লিখে আসবে। আরেকটা প্রসেসটা হচ্ছে দেখো কোণ নির্ণয় করা, সেটা হচ্ছে তুমি এই সামুদ্রিকের সূত্রে হচ্ছে tan থিটা সূত্র বসিয়ে দেবে, tan 90 সূত্র বসিয়ে দেবে। তাহলে tan 90 ইজ ইকুয়াল টু লব্ধি যার সাথে কোণ করে তাকে মুক্ত করে দিতে হয়, বাকি বেগ থাকলো হচ্ছে ইউ লিখবে sin মধ্যবর্তী কোণ আলফা ইউ cos আলফা, অর্থাৎ tan থিটা, অর্থাৎ মধ্যবর্তী মানে দুটি ভেক্টরের মধ্য অর্থাৎ লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে tan থিটা, এই tan থিটা সূত্রটা অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা জানি tan 90 মানে হচ্ছে ইনফিনিটি, এখানে ইনফিনিটি বসিয়ে দেবে, তার মানে হচ্ছে u sin আলফা ডিভাইডেড হচ্ছে v প্লাস হচ্ছে কত u cos আলফা। এবার এটা মানে কি লেখা যাবে? 1 ডিভাইডেড ইনফিনিটি লেখা যাবে, উল্টাই দেব আর কি, v প্লাস হচ্ছে কত u cos আলফা ডিভাইডেড হচ্ছে কত u sin আলফা। আমরা জানি 1 ডিভাইডেড ইনফিনিটি মানে হচ্ছে কত? 0। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে মোটের উপর আসে এটা কত? v প্লাস হচ্ছে কত u cos আলফা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে u cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস v, তার মানে যে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস v ডিভাইডেড u। দেখো এভাবে কিন্তু তুমি চাইলে কি করতে পারো, মধ্যবর্তী কোণ দুইটা ভেক্টরের কত হবে বের করতে পারো। আমি কিন্তু প্রসেস দুটোই দেখিয়ে দিলাম, তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে করে ফেলবে। ওকে, আচ্ছা এখন তো গেল আমাদের হচ্ছে কি এই ক্ষেত্রে আমরা কত কোণে নৌকা চালাবো সেটা বলবে, যে কত কোণে তাকে নৌকা চালাতে হবে, এই কোণটা বের করতে বলবে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, বলতে বলবে কত লব্ধি বেগে যাবে। তাহলে লব্ধি বেগ যদি তুমি বের করো, তুমি কিন্তু r এর সূত্র জানো, r মানে কি u স্কয়ার প্লাস হচ্ছে v স্কয়ার প্লাস হচ্ছে 2uv cos আলফা, এই সূত্র জানো। একটু আগে কিন্তু তুমি cos আলফা মানে বের করছো মাইনাস v ডিভাইডেড u, তাহলে মাইনাস v ডিভাইডেড u টা এখানে বসিয়ে দেবে। দেখো রুট ওভার u স্কয়ার প্লাস হচ্ছে v স্কয়ার প্লাস হচ্ছে 2uv গুণন মাইনাস u ডিভাইডেড হচ্ছে v। তাহলে এখান থেকে v কাটা যাবে, যদি কাটা যায় তাহলে রুট ওভার কি হবে? দেখো এখানে থাকবে হচ্ছে u স্কয়ার, এখানে থাকবে হচ্ছে u স্কয়ার, আর এদিকে হচ্ছে দুইটা v স্কয়ার থেকে একটা যদি v স্কয়ার হয়ে যাবে, তাহলে দুইটা v থেকে একটা v যদি বাদ দেই মাইনাস v স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ u স্কয়ার মাইনাস v স্কয়ার। এটি হচ্ছে তোমার বেগ বের করার সূত্র। তাহলে কত বেগে ওই পারে গিয়ে পৌঁছবে সেটা, এটা বেগ বের করার একটা সূত্র আমরা শিখলাম। দেখো এটা বের করার আরো একটা সূত্র আছে, খুব সুন্দরভাবে তোমরা এটা বের করতে পারো। ধরো a b, এটি ধরো হচ্ছে c, হ্যাঁ। এখন ত্রিভুজ a b c, এই ত্রিভুজের মধ্যে দেখো এই ভেক্টরটার প্যারালাল ভেক্টর কিন্তু এটা, তাহলে এই দিক বরাবর তুমি জানো হচ্ছে u, এই দিক বরাবর জানো হচ্ছে v, আর এই দিক বরাবর জানো হচ্ছে r। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটি হবে অতিভুজ ইজ ইকুয়াল টু v প্লাস আছে r স্কয়ার। তাহলে এখান থেকে তুমি r এর মানটা বের করবে রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার। এটি হচ্ছে একটি প্রসেস, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে।
এইবার দেখো আরেকটা কেস আছে এখানে, সেটা হচ্ছে আমরা দেখলাম লব্ধি বেগ কত, আরেকটা জিনিস বের করা শিখতে হবে, সেটা হচ্ছে টাইম। ধরো এটা বেশি দিলাম, টাইম বের করব। তাহলে সময় যদি বের করি আমরা জানি কি সরণ ইজ ইকুয়াল টু বেগ গুণন হচ্ছে সময়। খেয়াল করো তো, এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে যায় সরণ হবে কি নদীর প্রস্থের সমান, এখানে প্রস্থ d বসিয়ে দেবে, আর বেগ মানে লব্ধি বেগে যাবে, লব্ধি বেগ মানে u স্কয়ার মাইনাস v স্কয়ার গুণন হচ্ছে t লাগবে, এখান থেকে যে t বের করা সূত্র, অর্থাৎ d ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস হচ্ছে v স্কয়ার। তাহলে d বেগ বসিয়ে দেবে, স্রোতের বেগ নৌকার বেগ বসিয়ে দেবে, টাইম বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এসে সোজাসুজি আড়াআড়ি বা সর্বনিম্ন দূরত্ব নদী পারের ক্ষেত্রে এই কেসগুলো আমি সব আলোচনা করে দিলাম, তোমরা শুধু ডেটা বসিয়ে দিবে আর অঙ্ক করবে। ঠিক আছে, আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে এটার ক্ষেত্রে সে কত বেগে পৌঁছবে আর বের করতে বলতে পারে। আর মানে কি দেখো এই তাহলে সর্বনিম্ন সময়ে নদী পারাপারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। ওকে, স্রোতের সাথে যদি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হয়, এই ক্ষেত্রে আমরা বের করব কিভাবে? আরটা দেখো আমরা আর বের করার সূত্র একদম ডিরেক্ট u স্কয়ার প্লাস v স্কয়ার, এটা জানি। আর এই ক্ষেত্রে নদী পার হইতে টাইম লাগবে কি d ডিভাইডেড হচ্ছে কত u। এই হলো আমাদের সেই সূত্র নদী পার হওয়ার সময়। কিভাবে বের করলাম? t ইজ ইকুয়াল টু d ডিভাইডেড u। কিভাবে এটা বের করলাম দেখো, কেউ যদি এই দিকে যাত্রা শুরু করে তাহলে এই বেগটা দুটো অংশে বিভাজিত হবে না, কারণ হচ্ছে এই দিকে বরাবর যাইতে যে টাইমটা লাগবে সেটা এই বেগের জন্য বের করা যাবে, অর্থাৎ এই দিক বরাবর বেগ আছে u আর এই দিক বরাবর দূরত্ব আছে d, অর্থাৎ এই জন্য আমরা এই সরণ ইজ ইকুয়াল টু বেগ গুণন সময় এই সূত্রের মধ্যে বসিয়ে দিলাম। সরণ মানে কি এখান থেকে এই দিকে যাওয়ার সরণ হচ্ছে d, আর এই দিক থেকে এই দিকে কত বেগে যাবে u বেগে, কারণ u আর দুটো অংশে বিভাজিত হবে না, এইভাবে নৌকা চালালে বিভাজিত হয় না, আর এটা টাইম লাগবে t। এই হলো আমাদের সেই মিনিমাম টাইম, অর্থাৎ এটি হচ্ছে সর্বনিম্ন সময় নদী পারের ক্ষেত্রে। এখন গ নম্বরে কোশ্চেন আসবে, ঘ নম্বরে কোশ্চেনটা আসবে এই দুই ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে একজন ব্যক্তি অল্প সময়ে ওই পারে গিয়ে পৌঁছবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই ক্ষেত্রে টাইম বের করবে এইভাবে, আর এটার ক্ষেত্রে টাইম বের করবে হচ্ছে d ইজ ইকুয়াল টু √u স্কয়ার মাইনাস হচ্ছে v স্কয়ার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, নদী পারাপারের ক্ষেত্রে অঙ্কগুলো কিভাবে করবে সেটা দেখিয়ে দিলাম। মানে বিষয়টা হচ্ছে এর হচ্ছে মানে বেসিক গুলো আমরা আলোচনা করলাম, তার সূত্রগুলো আলোচনা করলাম যে কোন কোন সূত্রগুলো মাথায় রেখে অঙ্ক করবে। তাহলে এই কেসে হচ্ছে এই দুটো সূত্র মাথায় রাখবে, আর এই কেসের ক্ষেত্রে সূত্র হচ্ছে তিনটে সূত্র মাথায় রাখবে। একটি হচ্ছে কি আলফা, আলফা মানে কি cos ইনভার্স মাইনাস v ডিভাইডেড হচ্ছে u, আর r মানে হচ্ছে কত √u স্কয়ার মাইনাস হচ্ছে v স্কয়ার, আর হচ্ছে t ইজ ইকুয়াল টু d ইজ ইকুয়াল টু √u স্কয়ার মাইনাস হচ্ছে v স্কয়ার। শর্টে এই টাইম সূত্রগুলো বের করে দেওয়া হলো যেন তোমার মাথায় রেখে এই অঙ্কগুলো করতে পারো। প্রিয় শিক্ষার্থী, নেক্সট ক্লাসে আমরা মোটামুটি এই নদী পারাপার রিলেটেড যে অঙ্কগুলো আছে বিস্তারিত অঙ্কগুলো করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না, এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার পরীক্ষা অনেক ভালো হোক, সবার প্রস্তুতি অনেক ভালো হোক, সবাই অনেক ভালো কিছু করো, সবার এই আশা ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাই।